সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে বলে আশা করছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 2026-27 অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অপচয় না হয় এমন প্রকল্পগুলোই নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, বাজেটে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে বাজেট উত্তর সংবাদ সম্মেলন সমাধান করতে পারবেন। সূচনা বক্তব্যে 2026-2027 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়নে জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে, প্রত্যেকটি নাগরিককে নিয়ে তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ সব সময় বাজেটে প্রতিফলিত হয় না। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। একেবারে আমি যখন বলছি প্রতিটি মানুষকে। দীর্ঘ ফ্যাসিস্ট রেজিমের লুটপাট ও অন্তর্বর্তী সরকারের পর এই বাজেটের মাধ্যমে দেশ নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে পরিচালনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। দীর্ঘ 1.5 দশকের অধিক সময় দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে। এই প্রেক্ষাপটে বাজেট করতে গিয়ে সবাইকে মাথায় রেখে সবার জন্য বাংলাদেশ ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্র, অর্থনীতির গণতন্ত্রায়ন এবং একটি মৌলিক নৈতিক ভিত্তির উপর একটি দেশ পরিচালনার বিষয়টাও আমাদের বিবেচনা ছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের বরাদ্দ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর জন্য নয়, দেশের সব মানুষের জন্য, যাতে কেউ বৈষম্যের শিকার না হন। পরবর্তীতে আমরা একটা স্টাডি করেছি, তাতে অসুবিধা কি আছে? দল করবে তো মানুষ, দল করবে না? সবাই ভোট দিতে হবে, তাও তো। চ্যালেঞ্জ থাকলেও সবার সহযোগিতা পেলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে, 2 বছরের কুশন লাগবে। 3rd ইয়ার থেকে ইকোনমি সামনের দিকে যাবে, স্থিতিশীল হবে, তারপরে সমৃদ্ধির দিকে যাবে। 4th 5th ইয়ারে গিয়ে ইনশাআল্লাহ 4th 5th ইয়ারে গিয়ে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে এবং যা আমরা যেই ওয়াদাগুলো করেছি জনগণের কাছে সেগুলো পূরণ করতে আমরা সক্ষম হব। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। দায়িত্বভার গ্রহণ করার পরে প্রথমেই আমাদের উপরে দায় এসে পড়ছে 56,000 কোটি টাকা। তো এই যে ব্যাগেজগুলো আমাদেরকে দিয়ে গেছে, লুটপাট করে চলে গেছে, তো এর ফলে একটা অর্থনৈতিক চাপ আছে। তো আমরা এগুলো থেকে উত্তরণের জন্য আমরা কাজ শুরু করেছি। সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেছেন, দেশের ব্যাংকিং খাতের একটি বড় অংশ বর্তমানে চাপে রয়েছে এবং বিভিন্ন অনিয়মের কারণে কয়েকটি ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে গেছে। যারা টাকা চুরি করে বিদেশে নিয়ে গেছে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রীর বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে গভর্নর এসব কথা বলেন। আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যে। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আর আমাদের কাছে যেই সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। প্রস্তাবিত বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড, শিক্ষা, চিকিৎসা, সৌর বিদ্যুৎ ও স্থানীয় শিল্প উন্নয়নে সরকারের নানা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। রাজধানীর একটি হোটেলে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বাজেটের সাফল্য আকারে নয়, কার্যকর বাস্তবায়নের উপর নির্ভর করবে। আর সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, কালো টাকা সাদা করার সুযোগ সৎ
করদাতাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি ও ন্যায্যতা বিনষ্ট করবে। আরো জানাচ্ছেন রাকিব হাসান। ক্ষমতা গ্রহণের মাত্র 4 মাসের মাথায় দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট সংসদে উত্থাপন করেছেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। বাজেটে সামাজিক নিরাপত্তা নিশ্চিত সহ শিক্ষা ও চিকিৎসায় সরকারের নেয়া নানা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাজেট পর্যালোচনা অনুষ্ঠানে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এখানে প্রচেষ্টা অনেক দেখা যাচ্ছে, করের ছাড়ের এবং কর কমানোর অনেক ধরনের প্রচেষ্টা, অর্থাৎ জনগণকে একটা স্বস্তি দেওয়া, ব্যক্তি খাতকেও স্বস্তি দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য অর্জন নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, বিশাল বাজেট বাস্তবায়ন করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। আসলে বাজেটটার আকার নিয়ে যেটাই বলি না কেন, বা আকার নিয়ে কোনো চিন্তার কিংবা আলোচনার কোনো অবকাশ থাকা উচিত না। মূল বিষয়টা হচ্ছে যে কিভাবে কতখানি বাস্তবায়ন হলো, আমাদের যে ধারাবাহিকভাবে বাস্তবায়নের দুর্বলতা সেটা কতখানি কাটিয়ে উঠতে পারলাম। কারণ বাস্তবায়ন না হলে এই যে লক্ষ্য খাতওয়ারি লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে না, এবং এটা করতে হলে আসলে সংস্কার, প্রাতিষ্ঠানিক দক্ষতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ইত্যাদি বাড়াতে হবে। কালো টাকা সাদা করার সুযোগ রাখায় সৎ করদাতা ও ব্যবসায়ীরা উৎসাহ হারাবেন জানিয়ে সিপিডির সম্মানিত ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, শুধু বিনিয়োগের পরিবেশ ও প্রণোদনা দিলেই হবে না, ব্যবসার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা এটাকে সবসময় বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত নয়। তার কারণ যতবারই কালো টাকা সাদা করার স্কোপ দেওয়া হয়েছে তার থেকে সরকারের কাছে আয় খুবই কম আসছে, বরং এটা একটা অন্যদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে থাকে। সেই জন্য আমরা বলেছি যে এটা অর্থনৈতিকভাবে এটা যুক্তিসঙ্গত না, এটা নৈতিকভাবেও এটা কাম্য না। কারণ এটা যারা সঠিকভাবে দিচ্ছেন তাদের জন্য এটার একটা অনুৎসাহ সৃষ্টি করে যে আমি এইবার না দিয়ে যদি পরবর্তীতে দেই তাহলে আমি একটা বাড়তি সুবিধা দিয়ে তো দিতে পারি, তাহলে এইবার কেন দিব, এটার কারণে একটা সমস্যা হয়। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট হিসেবে অভিহিত করেছে জামায়াত ইসলামী এবং তারা বলছে এ বাজেট দুর্নীতি ও লুটপাটকে উৎসাহিত করবে। দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বাজেটে করের জাল জনজীবনকে দুর্বিষহ করে তুলবে। এস এম আরিফের রিপোর্ট। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, এবারের বাজেটের সবচেয়ে বড় দুর্বলতা হলো এর বিশাল ঘাটতি। উন্নয়নশীল দেশের, অনুন্নত দেশের বাজেটগুলো সাধারণত ডেফিসিট বাজেটই হয়ে থাকে, কিন্তু এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর, করের জাল তৈরি করে নগর জীবনে, নাগরিক জীবনে এটার যে প্রেশার, প্রভাবটাকে ওনারা শব্দ প্রয়োগের মাধ্যমে সেই চালাকি করে কর বৃদ্ধির জায়গাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বড় অঙ্কের বাজেটকে লোক দেখানো উল্লেখ করে এর মাধ্যমে দুর্নীতি ও লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একটা উচ্চাভিলাষী, জনগণকে দেখানোর মতো একটা বাজেট করা হয়েছে, আলটিমেটলি ভেতরটা অন্তঃসার শূন্য। এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগ বটা, লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। এটার কারণেই আমার মনে হয় যে সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে যাচ্ছে না। রাজস্ব আদায়ের ক্ষেত্রে বাস্তবসম্মত রূপরেখা দিতে সরকার ব্যর্থ হয়েছে জানিয়ে জামায়াত নেতা বলেন, ব্যাংকিং খাত নিয়ে আওয়ামী লীগের দেখানো পথে হাঁটছে বিএনপি। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাস্তা দেখিয়ে গিয়েছিল, এখন বিএনপি সরকার সেই রাস্তায় হাঁটছে। এই নৈরাজ্যপূর্ণ অবস্থায় যদি এই বাজেট পাস হয় তাহলে বাংলাদেশের শুধু ব্যাংক নয়, গোটা অর্থনীতি, আমাদের আমির জামাতের ভাষায় বলবো, পার্লামেন্টে বলেছেন যে মাটির সাথে দেশের অর্থনীতি মিশে যাবে। উচ্চাভিলাষী ও গণবিরোধী এই বাজেট জোর করে জনগণের উপর চাপিয়ে না দেওয়ারও আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। গণভোটের রায় না মেনে যেমন জনগণের বিরুদ্ধে গিয়েছেন, এই গণবিরোধী বাজেট জোর করে চাপিয়ে দিয়ে আপনারা আর জনগণের বিরুদ্ধে যাবেন না। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।
অন্যদিকে প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কার ও জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে দাবি করেছে এনসিপি। দলটির নেতারা বলছেন, বড় বাজেটের আড়ালে দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে, আর বাস্তবতা বিবর্জিত রাজস্ব লক্ষ্যমাত্রা দিয়ে এই বাজেট বাস্তবায়ন করা কঠিন হবে। আরও জানাচ্ছেন এস এম আরিফ। চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে অর্থনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, প্রস্তাবিত জাতীয় বাজেটে তার কোনো প্রতিফলন নেই। বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো কোনো বাজেট এটা হয়নি। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ভারত সীমান্তে পুশিন করে দক্ষিণ এশিয়াকে অস্থির করার অপচেষ্টা করছে। এদিকে বিকেলে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, প্রস্তাবিত বাজেট জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। অনেক বড় সাদা অস্থির একটা বাজেট দেওয়া হয়েছে, যে বাজেটটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি, বরং আমরা চরমভাবে হতাশ এবং আমরা উদ্বিগ্ন প্রকাশ করতেছি। এই বাজেট যদি পূর্ণাঙ্গভাবে কেউ বিশ্লেষণ করে, তাহলে আমরা দেখতে পাবো এই বাজেটটা মূলত একটা আলটিমেটলি প্রতারণার বাজেটই হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটি ঋণ নির্ভর ও কাল্পনিক বাজেট উল্লেখ করে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেন আতিক মুজাহিদ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাজেট উঁচু তলার নয়, খেটে খাওয়া মানুষের জন্য ছিল। সেই বাজেটের কারণেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে মাথা তুলে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি সরকার বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সাদিয়া হকময়ের রিপোর্ট। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জাতির ক্রান্তিকালে তারেক রহমান বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবার চেষ্টা করছেন। তার স্বল্প জীবনে তিনি কি করেছেন, কি অর্জন করেছেন, সেগুলো আপনারা জানতে চেষ্টা করুন এবং আমাদের যার যার থেকে নিজেদের জীবনে আমরা যেন সেগুলো প্রতিফলিত বাংলাদেশকে যেন আজকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে পুনরায় সেই বিশ্বের বুকে সম্মানজনক উচ্চতায়। অন্যদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে বিদেশে একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশে এবং বিদেশে মহল বিশেষ যারা পরাজিত হয়েছে, যারা পালিয়ে গেছে, তারা কিন্তু বসে নাই। তারা একেবারে পালিয়ে গেছে এটাও ভাবার কোনো কারণ নেই। আমার পার্শ্ববর্তী একটা দেশ তাদেরকে সমর্থন করছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে। সেই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া ষড়যন্ত্র কেউ রুখা যাবে। বিএনপি সরকার বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন ও বিশাল অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। মাইটিভিকে তিনি বলেছেন, নতুন সরকারের প্রথম বাজেট ব্যবসা ও জনবান্ধব। আকার নয়, বাজেটের সাফল্য নির্ভর করবে এর যথাযথ বাস্তবায়নের উপর। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। অর্থনৈতিক চ্যালেঞ্জ ও দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির চাপের মধ্যেই কিছুটা স্বস্তির আশা সঞ্চার করেছে নতুন সরকারের প্রথম প্রস্তাবিত বাজেট। অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনকে লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। তবে একই সঙ্গে উচ্চভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা এবং ঋণ নির্ভর অর্থায়ন নিয়ে বিশ্লেষকদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর তাই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় সাফল্য হবে রাজস্ব আহরণ, বললেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। যে উদ্দেশ্য নিয়েই এই বাজেট তৈরি করেছি, যেসব জায়গায় যেসব খাতে একটু দেওয়ার, স্বস্তি দেওয়ার জন্যই যে বাজেট করেছি, সেটা নির্ভর করবে আমি যদি সেই প্ল্যান মোতাবেক এটাকে বাস্তবায়ন করতে পারি। দীর্ঘদিন নিত্য প্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যে সাধারণ মানুষ চাপে রয়েছে, তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বাজেট বাস্তবায়নের অন্যতম প্রধান শর্ত হিসাবে দেখছেন এনবিআর এর এই সাবেক চেয়ারম্যান। সোলার প্যানেল উপরে পুরো ভ্যাট উঠাই দিলাম, তাহলে ওই লোকেরা মিনিমাম 20,000 টাকা কমে তো এটা পাওয়ার কথা, দেখবো সেটা পাচ্ছে কিনা। অর্থাৎ এই যে আমি ভ্যাটটা কমালাম,
এটা সে পাচ্ছে কিনা। মূল্যস্ফীতি কমানোর জন্যেই ওই যে বললাম প্রায় 60,000 কোটি টাকার মতন কর ছাড়, শুল্ক ছাড়। যতক্ষণ না মূল্য কমবে ততক্ষণ আমি উদ্বিগ্ন, কিন্তু আপনার এই বাজেটীয় ব্যবস্থার দ্বারা যদি ওইটা কমে তাহলে আমি উৎফুল্ল। মোটা দাগে নতুন সরকারের প্রথম বাজেটকে ব্যবসা ও জনবান্ধব বলে মনে করছেন ডক্টর আব্দুল মজিদ। আমি এটা অবশ্যই মনে করছি এটা ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব, সাধারণ মানুষের আয় ক্রয় ক্ষমতার মধ্যে থাকার বান্ধব এবং তার ক্রয় ক্ষমতা বাড়ানোর বান্ধব। তবে বলে রাখছি, সব নির্ভর করবে যদি এগুলো প্রয়োগ হয়। বাজেটের আকার নয়, বরং এর সফল বাস্তবায়নই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ডক্টর আব্দুল মজিদ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। 2026-27 অর্থ বছর প্রস্তাবিত বাজেটে মিলছে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দাম কমার আভাস। তবে বাজেট ঘোষণার পর এখনও এর প্রভাব দেখা যায়নি বাজারে। ক্রেতাদের প্রত্যাশা, প্রস্তাবিত বাজেট পাশ হলে ঊর্ধ্বমুখী বাজার মূল্য নিয়ন্ত্রণে আসবে, মিলবে নিত্য প্রয়োজনীয় বাজার মূল্যের স্বস্তি। বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, কৃষি উপকরণ, শিল্পের কাঁচামালের দাম কমার প্রস্তাব এসেছে। তবে বাজেট ঘোষণার পর বাজারে মূল্য হ্রাসের চিত্র এখনও দেখা যায়নি। ক্রেতারা বলছেন সব ধরনের পণ্যের দাম আগের মতোই রয়েছে, আবার কোথাও কোথাও কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখীও দেখা যাচ্ছে। মনে হইতেছে যে দুই একটা আইটেম যেগুলি হয়তো নতুন আসছে এগুলির দাম একটু বেশি, কিন্তু এখন তরকারির দামটা একটু রিজনেবল আছে। আমি ট্যাংরা মাছ, ছোট ইলিশ আর একটা কাতল মাছ কিনলাম, তুলনামূলকভাবে আগের চেয়ে বেশি মনে হচ্ছে। সবজি কিনতে গেলে, মাছ মাংস কিনতে গেলে আমাদের পকেট একেবারে খালি হয়ে যায়। আসলে এই দুর্মূল্যের বাজারে আমাদের মধ্যবিত্তদের বেঁচে থাকাটা একটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। বিক্রেতারা বলছেন বাজেট ঘোষণার পর বাজারে এর পরিবর্তন আসতে কিছুটা সময় লাগে। চালের দাম বাড়ার বিষয়ে তারা বলেন আমদানি, সরবরাহ ও মজুদের ওপর বাজারে দাম ওঠানামা করে। তবে সরকারকে বাজার সিন্ডিকেটের দিকে নজর দেওয়ার দাবি জানান তারা। সরকার যে বাজেট ঘোষণা করছে এটা কার্যকরী হবে আরও 15 দিন পর। বর্তমানে যেইগুলির দাম বাড়ার এগুলি তো আগে বেড়ে রয়েছে, নতুন করে এখন বাড়ে নেই। বাজেটে বলছে যে নিত্য প্রয়োজনের দাম কমাবে, আমরাও আশাবাদী। যদি সরকার সিন্ডিকেট ভাঙতে পারে তাহলে দাম কমবে। সিন্ডিকেট ভাঙতে না পারলে কোনোভাবে সম্ভব না। ছড়া 60 টাকা, পটল 30 টাকা, মূলা 40 টাকা, সিসিঙ্গা 40 টাকা, ভেন্ডি 30 টাকা, কলাহালি মাত্র 30 টাকা। সব কিছু কাস্টমার নাগালের ভিতরে। মাছের আমদানি মোটামুটি ভালো আছে। সব মাছে ঈদের আগে যে দাম ছিল অনেক সেই দাম তেমন বাড়ে নাই কোনো মাছ। এদিকে বাজেট ঘোষণার পর বাজারে এখন স্বস্তির আভাসের অপেক্ষায় সাধারণ মানুষ। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। 6 নবজাতকের মৃত্যুর ঘটনার জেরে লাইসেন্স বাতিল হওয়া 8 দিন হাসপাতাল ছাড়ছেন চিকিৎসাধীন রোগীরা। হাসপাতাল ঘুরে দেখা যায় বর্তমানে জরুরি বিভাগে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না, তবে ভর্তি থাকা রোগীদের সেবাদান অব্যাহত রয়েছে। চিকিৎসাধীন অনেকের শারীরিক অবস্থা বিবেচনায় এখনই হাসপাতাল ছাড়তে চাইছেন না স্বজনদের অনেকেই। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে তারা আইনি পদক্ষেপ নেবে। গত 27 মে মগবাজারে 8 দিন হাসপাতালে পোস্ট ডেলিভারি ওয়ার্ডে 6 নবজাতক মারা যায়। এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা বলা হয়। এই ঘটনায় দেয়া হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার লাইসেন্স বাতিলের ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের 160 কোটি জনসংখ্যা একত্রিত হলে তা একটি বৃহৎ আন্তর্জাতিক জনশক্তিতে পরিণত হবে। সকালে ভারতের পেট্রোপল বন্দর হয়ে বাংলাদেশে আসার পথে বেনাপোলে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি পেট্রোপল বন্দর হয়ে বেনাপোল পৌঁছালে শূন্যরেখায় তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতীয় দূতাবাস ও বেনাপোল স্থলবন্দরের প্রতিনিধিরা। এ সময় পুশিন বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলা একই আকাশ বাতাস, যা দুই দেশের জন্য ভালো হয়। সামনের দিনে সেই পদক্ষেপই নেওয়া হবে। বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব, কিন্তু আপনার সাপোর্ট থাকা দরকার। ঠিক আছে তো, কেন কি কমিউনিকেশন আপনারাই করবেন। তাই জন্য আপনাকে আবার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা। আর
মেলামেশা তো হবে, এটা তো প্রথম হলো, এটা তো আরম্ভ হলো। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু ও নারী পুরুষ সহ 12 জনকে বিএসএফ পুশিনের চেষ্টা করেছে। বিজিবি ও জনতার বাধায় তারা সীমান্তে শূন্য রেখায় স্থানে অবস্থান করেছে। ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হোগলবাড়িয়া থানার চর মেঘনা সীমান্ত দিয়ে বাংলাদেশের দৌলতপুর উপজেলার প্রাকপুর ইউনিয়নের চর বিল গাথুয়া সীমান্তে 149 নং পিলার দিয়ে পুশিন করে। এ সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবি সহায়তা 148 সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠায়। বর্তমানে তারা শূন্য রেখায় অবস্থান করছে। বাংলাদেশ সীমান্তে বিজিবি জনতা অবস্থান নিয়েছে। কুষ্টিয়া বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি পুশিনের বিষয়টি নিশ্চিত করেছেন। এখন দেশে কোনো লোডশেডিং হচ্ছে না, কোথাও কোথাও বিদ্যুৎ থাকছে না, তবে সেটি লোডশেডিং নয়, টেকনিক্যাল সমস্যা বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। রাজধানীর আফতাবনগরে জাতীয় লোডশেডিং নিয়ন্ত্রণ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার সারা দেশে অপরিকল্পিতভাবে লাইন বৃদ্ধি করায় জটিলতা সৃষ্টি হয়েছে, যার সমাধানে কাজ চলছে। 18 বছরের নির্বাচনবিহীন সরকার আমাদের উপর অনেক ব্যাগেজ রেখে গেছে এবং অনেক কন্ট্রাক্ট আমি চেক করে দেখছি যে সেই কন্ট্রাক্টগুলোকে যদি আমি আপাতত যদি বন্ধ করে দেই তাহলে ওই সংবাদপত্রে পরের দিন সকালে উঠবে যে আজকের অন্ধকার হয়ে গেছে। সুতরাং এগুলোকে আমাদেরকে বিবেচনা করে এগুলোর উপরে অবস্থা নিতে হবে। ইতিহাস কখনো হারিয়ে যায় না, সময়ের পরিক্রমায় ফিরে আসে নতুন অধ্যায় হয়ে। 1979 সালের 4 ডিসেম্বর কক্সবাজার সদর উপজেলার PM খালীর পাতলি মাছুয়াখালী খালের পাড়ে উন্নয়ন ও কৃষি বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রায় 5 দশক পর সে ঐতিহাসিক খালকে ঘিরেই আবার জেগেছে নতুন প্রত্যাশা। খালটির পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে কাল PM খালী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার প্রতিনিধি M শাহ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সাদা গেঞ্জি, মাথায় সাদা ক্যাপ, চোখে কালো চশমা, হাতে কোদাল নিয়ে নিজেই খাল খননের উদ্বোধন করেছেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1979 সালের 4 ডিসেম্বর পাতলি মাছুয়াখালী খাল খনন কর্মসূচিতে দিনব্যাপী অংশ নেন তিনি। খালের পাড়ে রোপণ করেন ঐতিহাসিক খেজুর গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ, যেগুলো এখনও সেই সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই দিনের বিরল আলোকচিত্র আজও উন্নয়ন ও কৃষি পুনর্জাগরণের এক ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত রয়েছে। কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতুলি মাছুয়াখালী খাল একসময় এ অঞ্চলের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল। স্থানীয়দের মতে জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা এ খালের সেচ সুবিধার আওতায় আসে প্রায় 12,000 হেক্টর কৃষিজমি। তবে সময়ের ব্যবধানে দখল, পলি জমা এবং অব্যবস্থাপনার কারণে খালটি হারিয়ে ফেলে তার নাব্যতা। পিতার স্মৃতিবিজড়িত এই খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করতে আগামী 13 জুন সকাল 10টায় PM-খালী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। 48 বছর আগে যে খাল খনন করেছিল তার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসতেছে। এই ইউনিয়নকে মডেল বাংলাদেশে একটা মডেল ইউনিয়ন হিসাবে বাস্তবায়ন করার জন্য আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি। 8 কিলোমিটার দীর্ঘ পাতুলি মাছুয়াখালী খালের পুনর্জাগরণের মাধ্যমে আবারও সম্প্রসারিত হচ্ছে সেচ সুবিধা। উপকৃত হবেন হাজারো কৃষক, কৃষিভিত্তিক অর্থনীতিতেও আসবে নতুন গতি, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। খালের দৈর্ঘ্য হচ্ছে 8 কিলোমিটার। এই 8 কিলোমিটার দৈর্ঘ্যে খালটি পুনঃখনন সম্পন্ন হলে এখানে সেচের এখন যে সেচ ক্ষমতা তার চেয়ে বহুলাংশে সেচের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অনেক চাষযোগ্য জমি চাষের আওতায় চলে আসবে। ইতিমধ্যে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা খাল এলাকা পরিদর্শন করেছেন। চলছে মঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি। PM-খালী ভ্রমণে এই পাতিলি খাল পুনঃখননে এলাকাবাসী খুবই আনন্দিত, উদ্বেলিত এবং আমরা অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি যে আমাদের প্রধানমন্ত্রী এখানে আসবেন এবং পাতিলি খালটা পুনঃখনন করে দেবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খাল পুনঃখননকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। তাদের বিশ্বাস, খালটি পুনরুজ্জীবিত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, সম্প্রসারিত হবে সেচ সুবিধা এবং বদলে যাবে এলাকার অর্থনৈতিক চিত্র।
জুবাইর রহমান, মাই টিভি নিউজ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন প্রতিদিন বদলায়, উন্নত থেকে উন্নততর হচ্ছে। আজকে সারা পৃথিবীতে চীন একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে। দুপুরে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন। তিনি বলেন, কোনো জাতি কখনো এমনি উন্নত হতে পারে না। চীন যে উন্নত হয়েছে সেটা নিজের চেষ্টায় উন্নত হয়েছে। তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে আরো বেশি উন্নত হয়েছে। আপনারা আপনাদের স্কুলের বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করবেন যেন তারা বড় হয়ে দেশের জন্য কাজ করতে পারে, দেশের জন্য তারা সম্পদ হতে পারে, সেভাবে কাজ করবেন। বাচ্চারাও সেইভাবে কাজ করবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, তাহলেই আমরা শুধু সামনের দিকে এগিয়ে যেতে পারবো।